স্ট্যাটিস্টিক্স আমরা কিন্তু নতুন চ্যাপ্টার শুরু করছি। আর নতুন চ্যাপ্টার শুরু করে দিয়েছি অলরেডি। গড় আমরা বোধহয় একটা আলোচনা করেও ফেলছি। আমরা অ্যারিথমেটিক মিন শিখছিলাম, তাই না হাসান মাহমুদ? জি স্যার। আচ্ছা, আজকে আমাদের সেকেন্ড আলোচনা এবং চেষ্টা করব আমি সেকেন্ড আলোচনায় সব ধরনের গড় শেখানো। আমি ১ নাম্বার কোশ্চেন তৈরি করে মিন, এটা অ্যারিথমেটিক মিনের ১ নাম্বার কোশ্চেন তৈরি করেছি। তো ১ নাম্বার কোশ্চেন তৈরি করতে গিয়ে আমি যে সূত্রটা এখানে লিখেছি, আমি সেই সূত্রের মধ্যে লিখে দিয়েছিলাম যে আনগ্রুপ ডাটা উইথআউট ফ্রিকোয়েন্সি। কোন প্রকারের ফ্রিকোয়েন্সি ছাড়া একটা আনগ্রুপ ডাটা যদি দেওয়া থাকে, তখন আমরা গড় বের করার জন্য এই সূত্রটা ফলো করব। আমি আমরা মিন বের করার জন্য এই যে ১ নাম্বার সূত্র লিখেছি। ধরে নাও এটা আমাদের ১ নাম্বার সূত্র। স্যার স্ক্রিন শেয়ার করেন। করেছি তো? স্ক্রিন শেয়ার হয়নি? না স্যার। আচ্ছা, না স্যার। এই যে এখন হয়েছে স্যার, এখন হচ্ছে। আচ্ছা। তো আমাদের এই যে ১ নাম্বার সূত্রটা ছিল গতদিন যখন আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে, তখন আমরা ১ নাম্বার সূত্রটা ছিল আমাদের এই যে, এটা এখানে উপর কিন্তু একটা x বার হবে। x বার এটা কিন্তু বার চিহ্ন হবে। x বার সমান সামেশন x ডিভাইডেড বাই n। এটা আনগ্রুপ ডাটা উইথআউট ফ্রিকোয়েন্সি। আনগ্রুপ ডাটা উইথআউট ফ্রিকোয়েন্সির সময় আমরা এইভাবে এই অঙ্কের জবাবটা দিব। এটা তোমাদের মাথায় রেখো। এবার আসো কোশ্চেন নাম্বার ২। তোমরা আমার সাথে সাথে কোশ্চেন সহ এইগুলা খাতে তুলতে পারো, কারণ আমি অঙ্ক দিয়ে কিন্তু তোমাদেরকে আমি এগুলা শেখাবো বলেছি। আমরা এর আগের আলোচনা যখন করেছিলাম তখন আমি অঙ্ক দিয়েই কিন্তু তোমাদেরকে আমি প্রতিটা জিনিস শিখিয়েছিলাম। কারণ অঙ্ক দিয়ে একটা জিনিস যত সুন্দর বোঝা যায়, অঙ্ক প্রস্তুত তৈরি করে দিলে অন্য কোনোভাবে সেটা ভালো বোঝা যাবে না। তো দেখো, এবার আমি কোশ্চেনের মধ্যে দুইটা ইনফরমেশন দিলাম। এটা এইজ, নাম্বার অফ দেখো, এইজ এবং নাম্বার অফ স্টুডেন্ট, আমি দুটো ইনফরমেশন দিলাম তোমাদেরকে, এইজ এবং নাম্বার অফ স্টুডেন্ট। আমি এখানে লিখে দিলাম data for class 1 of a certain school. Data for class 1 of a certain school of different student আচ্ছা, ডাটার জায়গায় এখানে আমরা এইজ লিখে দিই। Age for class 1, age of class 1 of a certain student of different student is as under. তার মানে age of class 1, class 1 এ বয়স of certain school, কোন একটা স্কুলের of different student, বিভিন্ন স্টুডেন্টের is as under, নিচে আমাদেরকে দিয়ে দিয়েছে। সেটা কিরকম দেখো,
এখানে বলে দিয়েছে 5 বছর বয়সের স্টুডেন্ট আছে 3 জন, 6 বছর বয়সের স্টুডেন্ট আছে 5 জন, 7 বছর বয়সের স্টুডেন্ট আছে 15 জন, 8 বছর বয়সের স্টুডেন্ট আছে 9 জন, আর 9 বছর বয়সের স্টুডেন্ট আছে 2 জন। এখানে আমাদেরকে বলে দিল n সমান দেখো মোট কয়জন, 5 আর 3 8, 15 আর 23, 23 আর 9 32 আর 2 34 জন হয় না? তাহলে এই ক্লাসে মোট স্টুডেন্ট সংখ্যা কতজন? 34 জন না? জি স্যার। আচ্ছা একটা বাড়াই দিই, 35 জন করে দিই। তাহলে 6 বছরের স্টুডেন্ট আছে 6 জন, নাকি এটাকে 4 জন করে দিই? 4 জন, ব্যাস। তাহলে দেখা যাচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হয়ে গেল 35। তার মানে আমাদের 35 জন স্টুডেন্টের বয়সের তথ্য দিয়ে দিয়েছে। এবার আমার কোশ্চেনটা আমি নিচে লিখে দিলাম। Calculate mean age of the student of class 1 of that school. Calculate mean age of the student of class 1 of that school. ওই স্কুলের ক্লাস 1 এর বাচ্চাদের গড় বয়স বের করো। দেখো মাসান মাহমুদ, আমি গড় শেখাচ্ছি তোমাদেরকে, আর গড় শেখাতে গিয়ে আমি কোশ্চেন তৈরি করে করে বিভিন্নভাবে গড় বের করার আমি সূত্রগুলো বের করার চেষ্টা করছি, যে আসলে আমরা গাণিতিকভাবে আমি যদি গাণিতিক গড় বের করতে চাই তাহলে পরিসংখ্যানের দৃষ্টিতে বা ভাষায় আমরা কিভাবে এই গাণিতিক গড়গুলো বের করতে পারি। তো তুমি একটু খেয়াল করে দেখো, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, এখানে এইজের তথ্য দেওয়া আছে। আর তোমরা দেখো ওনারা কিন্তু আমাদেরকে গড় এজটাই বের করতে বলছে। মিন এজ মানে কিন্তু গড় বয়স। তার মানে আমাদের মূল তথ্যটা কিন্তু মিন ওয়েজেস, মিন এজ। এই মিন এজটাই কিন্তু আমাদের আসলে মূল তথ্য। মিন এজটাই কিন্তু আমাদের মূল ডাটা। কারণ ওনারা আমাদেরকে এই বয়সটা বের করতে বলছে, গড় বয়সটা বের করতে বলছে। এই এজটা আমাদের জন্য একটা মূল তথ্য। এখন তোমরা আমাকে বলো হাসান মাহমুদ, এখানে আমি যখন 1 নম্বর উদাহরণটা দিয়েছিলাম তখন সেই 1 নম্বর উদাহরণের মধ্যে খালি আমি আর তুমি আছি, ইয়ে নাই, স্মৃতি নাই, সঞ্জিতাও নাই। না স্যার, সঞ্জিতাও নাই। 1 নম্বর উদাহরণে আমি তোমাদেরকে 5 জন বন্ধুর 5টা ইনকাম দিয়েছিলাম এবং বলেছিলাম যে তুমি এই গড় ইনকাম বের, গড় মজুরি বের, গড় ইনকাম বের করো। আর এই কাজটা অনেক সহজ ছিল, আমরা সবগুলো ইনকামকে যোগ করেছি, এবার মোট বন্ধুর সংখ্যা দিয়ে ভাগ করেছি, তাহলে আমরা গড় ইনকাম পেয়ে গেছি। এই জিনিসটা স্বাভাবিকভাবে আমাদের মাথায় ছিল। তুমি হাসান মাহমুদ আমাকে কি বলতে পারবে এই তথ্য আর এই তথ্যটা কি এক? 1 নম্বর কোশ্চেন এবং 2 নম্বর কোশ্চেন তথ্যগুলো কি এক? না স্যার, কারণ এই যে এজ ডিফারেন্ট আছে। হ্যাঁ, এক এজে এখন ঘটনা হচ্ছে যে এক যেহেতু নয়, তাহলে নিশ্চয়ই এদের গড় বের করার পদ্ধতিটাও এক হবে না, তাই না? জি স্যার। আর তোমার আইডিয়া আসছে তুমি কিভাবে এই তথ্যটার গড় বের করতে পারবে? মানে তোমার ধারণা থেকে তুমি বলো যে এইভাবে এটাকে এইটা দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো বা গড় বয়সটা পেতে পারি, এরকম কোনো আইডিয়া? আসলে ব্যাপারটা কি, পরিসংখ্যানের অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু আগে সেখানে নিজের চিন্তাটা মানে নিজে কিভাবে করা যায় নিজের বেসিকটা একবার একটু অ্যাপ্লাই করো, আর তারপর যখন দেখো যে না হচ্ছে না তখন আমি বলে দেবো। তুমি চিন্তা করতে পারো যে এখান থেকে আমরা কিভাবে একটা গড় বয়সটা বের করতে পারি। এখানে কিন্তু ক্লাস 1 এর বিভিন্ন এইজের বাচ্চাদের সংখ্যা দেওয়া আছে। ওনারা আমাদেরকে প্রশ্ন করেছে এই ক্লাসে বাচ্চাদের গড় বয়স কত। আর এই প্রশ্নের জবাব তুমি বুঝতে পারছো যে প্রশ্নটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু সাধারণ প্রশ্ন হলেও কিন্তু এত সাধারণ নয় যে খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। বিসিএস পরীক্ষা তো এরকম প্রশ্ন আসে। তো
তো তুমি বলতে পারবে এই প্রশ্নের জবাবটা আমরা কিভাবে দিব? স্যার আমরা কি স্টুডেন্ট কে এজ দ্বারা ভাগ করব? স্টুডেন্টকে কি দ্বারা ভাগ করবো বলছো? এজ দ্বারা? এজ দিয়ে। তো তুমি আমাকে হ্যাঁ বলো দেখি, স্টুডেন্টকে এজ দিয়ে ভাগ বলতে তুমি ডাটা তো দাও আছে, তুমি আমাকে বলে দাও কোন ডাটাকে কোনটা দিয়ে ভাগ করবো। স্যার 35 কে প্রথমে 5 দিয়ে ভাগ দেব। 35কে তুমি প্রথমে 5 দিয়ে ভাগ করবে, তারপর দেন স্যার আচ্ছা 35টা তো মোট সংখ্যা দেখতে পাচ্ছি আমি, কিন্তু এই 5টা তুমি দ্বারা কি বুঝিয়েছো? 5 দ্বারা কি বুঝিয়েছো? স্যার 5 বছরের ভেতর মানে 5 বছর বয়সের 4 জন স্টুডেন্ট আছে। হ্যাঁ তো আমাদের টোটাল স্টুডেন্ট 35 জন। তো আমরা হ্যাঁ যদি গড়টা বের করতে চাই সেক্ষেত্রে স্যার আমাদের কিন্তু এক হচ্ছে 35 জন স্টুডেন্টের ভেতর 5 বছরের গড় কয়জন ছিল, 6 বছরের গড় কয়জন ছিল এটা বের করতে হবে। হ্যাঁ, তো সে তুমি কিভাবে পাবা? স্যার 35 কে 5 দিয়ে ভাগ দেব, দেন 35 কে 6 দিয়ে ভাগ দেব। আচ্ছা তুমি 35কে 5 দিয়ে ভাগ দিলে হবে 7, 35কে 6 দিয়ে ভাগ করলে হবে একটা সংখ্যা, 7 দিয়ে একটা ভাগ দিক সংখ্যা আসবে একটা সংখ্যা, তারপর তুমি কি করবা? ধরতেছে না স্যার। আচ্ছা তাহলে আমি তোমাকে একটা সহজ কথা বলি, তুমি সহজভাবে যদি বলো তাহলে তুমি আমাকে বলতে পারো এই ক্লাসে যে 35টা বাচ্চা আছে এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই, তাই না? না স্যার। হাসান আছে এই ক্লাসে তো মোট বাচ্চার সংখ্যা 35 জন, তাই না? জি। তাহলে খুবই কমন একটা কথা আমি তোমাকে যদি বলি যে 35টা বাচ্চার মোট বয়সকে 35 দিয়ে ভাগ করলে গড় বয়সটা পাওয়া যাবে নাকি? নাকি তাও ইয়ে হাসান মাহমুদ, 35টা বাচ্চার মোট বয়সকে 35 দিয়ে ভাগ করলে গড় বয়স পাওয়া যাবে নাকি? তুমি আমার তাও কথা হয় বুঝতে 35 পেরেছো? জন স্টুডেন্ট ওর বয়স দিয়ে ভাগ করলে। গড় বয়স বলিনি, এখানে যেমন দেখো 5 জন বন্ধুর মোট আয়কে 5 দিয়ে ভাগ করেছি বলে আমরা গড় পেয়েছি। তাহলে আমি এখন বলবো এখানে তো মোট স্টুডেন্ট 35 জন, তাহলে 35 জন স্টুডেন্টের মোট বয়সকে 35 দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো, তাই না? এখন আমার প্রশ্ন, তুমি 35 জন স্টুডেন্টের মোট বয়স কিভাবে পাবা? 35 জন স্টুডেন্টের মোট বয়সটা তুমি কিভাবে পাবা? তুমি বলো তো। 4 দিয়ে 5 5 বছর, গুণ করব। ইয়েস, 5 বছর বয়সী বাচ্চা আছে 4 জন, তাহলে এই 4 জন বাচ্চার মোট বয়স কত? 20 বছর। 20 বছর। তুমি বুঝতে পারছো হাসান? জি স্যার। 6 বছর বয়সের বাচ্চা আছে 5 জন, তাহলে এই 5 জন বয়সের মোট বয়স 30 বছর নাকি? 7 বছর বয়সী বাচ্চা আছে 15 জন, তাহলে এই 105। 15 জন বাচ্চার মোট বয়স 105 বছর নাকি? আর 8 বছর বয়সের বাচ্চা আছে 9 জন, তাহলে এদের বয়স হচ্ছে 72। আর 9 বছর বয়সে বাচ্চা আছে 2 জন, এদের বয়স হচ্ছে 18। এবার এদের মোট বয়সটা তুমি যোগ করলে পেয়ে যাবা। দেখো তো এদের মোট বয়সটা কত? 245। এদের মোট বয়সটা তুমি বের করলে 245। এখন বলো তো হাসান, আমি এখন এই 245 কে যদি আমি 35 দিয়ে ভাগ করি তবে কি আমাদের বাচ্চাদের গড় বয়সটা বের হয়ে যাবে না? জি। তাহলে 245 কে আমি এখন 35 দিয়ে ভাগ করব, তাহলে দেখো তো আমাদের মোট গড় বয়স কত চলে আসলো বাচ্চাদের। 7। তার মানে বাচ্চাদের গড় বয়স 7 বছর। আমি এটা কিভাবে বের করেছি তুমি দেখেছো? জি স্যার, একদম ইজিলি। তার মানে কিন্তু কথাটা খুব সহজ ভাবে আমরা চিন্তা করেছি, ঠিক না? জি। দেখো পরিসংখ্যানের ভাষায় এখন আমি এই যে জবাব দেব। পরিসংখ্যান মনে রাখো, পরিসংখ্যান যে কোনো তথ্যকে x দ্বারা প্রকাশ করে। পরিসংখ্যান তার তথ্যকে x দ্বারা প্রকাশ করে।
আর নাম্বার অফ স্টুডেন্ট এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। নাম্বার অফ স্টুডেন্টকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। আর আমি এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি ওই এফ আর ওই এক্স গুণ করে দিয়েছি, তাই না? জি এফ আর এক্স গুণ করে আমি এই সংখ্যাগুলো পেয়েছি। আর সবার শেষে আমি যে সংখ্যাটা যোগ করেছি সেটাকে আমি বলবো সামেশন এফ এক্স। সামেশন কথাটার মানে হচ্ছে সমষ্টি। তাহলে আমি সামেশন এফ এক্স পেয়েছি 245। আর এই মোট সংখ্যা তো আমাদের এন মানে 35। তাহলে এখন যদি আমি এক্স বার বের করতে যাই, এর উপর একটা বার চিহ্ন দিবা, তাহলে আমাদের উত্তরটা হবে সামেশন এফ এক্স, সূত্রটা হবে সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। এফ মানে কিন্তু ফ্রিকোয়েন্সি। আর এখানে কিন্তু আমাদের বয়সের যে তথ্যগুলো দিয়েছে 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, এটাও কিন্তু একটা আনগ্রুপ ডাটা। তাই আনগ্রুপ ডাটা, তবে এটা এখানে এবার কিন্তু ফ্রিকোয়েন্সি ছিল। আনগ্রুপ ডাটা এবার কিন্তু ফ্রিকোয়েন্সি ছিল। আনগ্রুপ ডাটা উইথ ফ্রিকোয়েন্সি, তুমি কি দেখেছো? জি স্যার। তাহলে আনগ্রুপ ডাটা উইথ ফ্রিকোয়েন্সি আমরা দিয়ে আমি যে 2 নম্বর সূত্রটা তোমাদেরকে লিখে দিলাম, যে আনগ্রুপ ডাটা উইথ ফ্রিকোয়েন্সি দিয়ে যদি আমি অঙ্কটা করি তাহলে আমার গড়টা আমরা এইভাবে বের করতে পারি। এটা আমাদের গড় বের করা দ্বিতীয় সূত্র ছিল। আর হাসান, তুমি বুঝতে পেরেছো এটা? জি স্যার, এটা বুঝতে পারছি। আমরা মিন, অ্যারিথমেটিক মিন শিখছি। মিনের মধ্যে যে 3 ধরনের মিন আছে তার মধ্যে আমরা অ্যারিথমেটিক মিনটা শিখছি, এটাই বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে 1 নম্বর কোশ্চেন দিয়ে আমি একটা অঙ্ক করেছি, তার জন্য আমি সূত্র লিখে দিয়েছি এবং বলেছি আমরা কখন এই সূত্রটা অ্যাপ্লাই করব। আমি 2 নম্বর একটা কোশ্চেন এখনই তৈরি করলাম, ডাটাটা আগে থেকে একটু আলাদা ছিল। আর সেই ডাটা দিয়ে আমি একটা অঙ্ক তৈরি করলাম এবং সেই অঙ্কের সমাধানটা কিভাবে হবে সেটা আমি একটা সূত্র দিয়ে তৈরি করে দিলাম। তার মানে এই অঙ্কের জবাবটা আমরা এভাবে সূত্র দিয়ে তৈরি করে আমরা অঙ্কটা করলাম। চলো এবার আমরা কোশ্চেন নাম্বার 3, এবার 3 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। Question number 3. Calculate mean from the following data. Calculate mean from the following data. Class frequency. দশ থেকে 20, বিশ থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50,
50 থেকে 60, 60 থেকে 70, ফ্রিকোয়েন্সি ছিল 5, 10, 18, 12, 8, 2। দেখো ক্যালকুলেট মিন ফ্রম দ্য ফলোইং ডাটা, এই ডাটা থেকে এবার গড় বের করতে বলছে। এবার তুমি এইবার 3 নাম্বার ডাটার দিকে তাকায় দেখো হাসান, এবারের ডাটাটা কিন্তু তোমার এই 2 নাম্বারের সাথেও মেলে না, 1 নাম্বারের সাথেও মেলে না, তাই না? জি স্যার। কারণ এবার যে তথ্যটা ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে দিয়েছে এটা আর আনগ্রুপ নয়, এটা এবার গ্রুপ ডাটা। এটা কিন্তু এবার একটা গ্রুপ ডাটায় পরিণত হয়ে গেছে, দেখছো? এটা এখন একটা কমপ্লিট গ্রুপ ডাটা। আর একটা গ্রুপ ডাটা থেকে কিভাবে মিন বের করতে হয় আমি এখন সেটা তোমাদেরকে শেখাবো। এইভাবে যদি ক্লাস দিয়ে ফ্রিকোয়েন্সি দিয়ে যদি বলে গড় বের করো, তাহলে অবশ্যই এটা একটা গ্রুপ ডাটা। এবং সেই ক্ষেত্রে এই গ্রুপ ডাটা থেকে গড় বের করার জন্য, এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেবিলের মধ্যে আমাদেরকে আমার প্রয়োজন অনুযায়ী কয়েকটা কাজ করে নিতে হবে। আমি করছি, তুমি পরে ঘরটা টানো, আগে দেখো। আমি একটা একটা করে ঘর করছি আমার প্রয়োজন অনুযায়ী। মনে রেখো ক্লাসকে আমরা সবসময় সি বলি, ফ্রিকোয়েন্সিকে আমরা সবসময় এফ বলি। আর এখন আমরা যেটা করব গ্রুপ ডাটা থেকে গড় বের করার জন্য সেটা হচ্ছে মিড পয়েন্ট। আমরা এখান থেকে একটা মিড পয়েন্ট বের করব, আর এই মিড পয়েন্টটাকে এক্স বলা হয়, আর মিড পয়েন্টটা কিভাবে বের করতে হয় একটু দেখে নাও। মিড পয়েন্টটা বের করতে হয় হাসান মাহমুদ, প্রথম শ্রেণীর লোয়ার লিমিটটা ছিল 10 আর আমাদের আপার লিমিটটা ছিল 20। 10 আর 20 যোগ করলে হয় 30, তাই না? জি। এবার এই 30 কে 2 দিয়ে ভাগ করলে হবে 15। এইভাবে আমরা আমাদের মিড পয়েন্টটা বের করেছি। আমরা অবশ্য মিড পয়েন্ট একবার বের করেছি পলিগন আঁকার সময়, তাই না? জি। লোয়ার লিমিট এবং আপার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ, লোয়ার লিমিট এবং আপার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 10 আর 20 যোগ করলে হবে 30, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 15। আর একটা মজার ব্যাপার হলো, যেহেতু আমাদের ক্লাসগুলোর মধ্যে প্রত্যেকের মধ্যে ব্যবধান 10, তাহলে আমাদের মিড পয়েন্ট গুলোর মধ্যেও কিন্তু ব্যবধান 10 হবে। তার মানে প্রথমটা যদি 15 হয় তাহলে এর পরেরটা হবে 25, তারপরেরটা হবে 35, তারপরেরটা হবে 45, তারপরেরটা হবে 55, তারপরেরটা হবে 65। তুমি কি এই জিনিসটা বুঝছো? জি স্যার। গ্রুপ ডাটা থেকে যদি তোমাকে মিন বের করতে বলা হয় তাহলে তোমাকে যে কাজগুলো করতে হবে ডাটাটা থেকে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। প্রথমে আমরা মিড পয়েন্টটা বের করলাম। এবার তুমি দেখো মিড পয়েন্ট মানে কিন্তু প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে আমরা কিন্তু বলতে পারি এরা সবাই কিন্তু প্রত্যেকটা শ্রেণীর গড়ের মতো, তাই না? এরা প্রত্যেকটা জি। শ্রেণীর গড় মান বলতে পারি না আমরা প্রত্যেকটা শ্রেণীর। এখন এদের মধ্যে থেকে মাঝামাঝি একটা মানকে কিন্তু আমরা আসলে গড় বলতে পারি। 1 2 3 4 5 6 মোট 6টা তথ্য আছে। তুমি এখন 1 2 3 35ও ধরতে পারো, 45ও ধরতে পারো। যেকোনো একটাকে তুমি আনুমানিক ভাবে একটা মানে গড় ধরতে পারো। এটাকে আনুমানিক গড় বলা হয়। আমরা আনুমানিক গড়টাকে এ বলি। এটাকে অ্যাজিউম মিন বলা হয়। আমি যেকোনো একটা সংখ্যাকে আমি 25 কেও ধরতে পারতাম, 45 কেও ধরতে পারতাম। তবে মাঝামাঝি যেকোনো একটা সংখ্যাকে ধরাই ভালো। আমি আমি মনে রাখলাম যে আমি 35 কে আনুমানিক গড় হিসেবে ধরে নিলাম। কি ঠিক আছে? তুমি যেকোনো সংখ্যাকে ধরতে পারবে, রেজাল্ট একই হবে। কিন্তু মিড পয়েন্টের মধ্য থেকে, যেহেতু মিড পয়েন্ট প্রত্যেকেই হচ্ছে গড়, প্রত্যেকটা শ্রেণীর গড়, তাহলে এদের মধ্যে মাঝামাঝি একটা সংখ্যাকে আমরা আনুমানিক গড় হিসেবে ধরতে পারি, যেটাকে অ্যাজিউম মিন বলা হয়। তুমি কি বুঝছো আমার কথা? জি স্যার। আচ্ছা, এবার এর পরের লাইনে আমরা যেটা করব,
এর পরের লাইনে এবার আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা একটা ডি নামক একটা নতুন মান বের করব। ডি, আমরা নতুন একটা ডি বের করব। আর সেই ডি বের করার জন্য আমরা আমাদের সূত্রটা যেভাবে ব্যবহার করব সেটা হলো x minus a divided by c সমান সমান d। আমরা এইভাবে একটা নতুন মান বের করব, তার মান হবে ডি। এই ডি এর মানটা বের করার জন্য আমরা সবসময় এই সূত্রটা ব্যবহার করব। আর এই ডি এর মানটা আমরা বের করব আমাদের অঙ্কটাকে একটু সংক্ষিপ্ত করার জন্য, ছোট করার জন্য, যাতে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারি। মানে মানটাকে সংক্ষিপ্ত করার জন্য, মানটাকে ছোট করার জন্য আমরা আমাদের এই সূত্রটা ব্যবহার করে আমরা একটা নতুন মান ডি বের করে নেব, যাতে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারি। তাহলে এখন আমরা কিভাবে ডিটা বের করছি তুমি একটু খেয়াল করো আহসান। প্রথম লাইনে এক্সটা হচ্ছে 15। দেখো আমি মুখে ক্যালকুলেশন করছি। আমার প্রথম এক্সটা হচ্ছে এক্স, এগুলা সবাই এক্স, এরা সবাই এক্স। আমার প্রথম এক্সটা হচ্ছে 15। সেই 15 থেকে যদি এখন আমি আমার এ আমি যদি মাইনাস করি, এ আমি ধরেছি 35, যদি 35টা মাইনাস করি, আর আমার সি মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। আমার শ্রেণী ব্যবধানটা হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30। দেখো তো 10 না, শ্রেণী ব্যবধান 10 দিয়ে যদি আমি ভাগ করি, খেয়াল করছো? জি দেখো তো 15 থেকে 35 বিয়োগ করে এখানে -20 হবে না? জি। আর আমি যদি এটাকে 10 দিয়ে ভাগ করি, তাহলে আমার প্রথম সংখ্যাটা কি -2 হবে না? -2। তো ঠিক আছে, আমি এটাকে -2 লিখে দিব প্রথম সংখ্যাটাকে। আমি আমার প্রথম সংখ্যাটাকে -2 লিখে দিব। আমি এখানে লিখে দিলাম এটা -2, -2। এবার পরেরটাতে যদি আসো, পরেরটাতে দেখো তো, পরে আমাদের পরের মিড পয়েন্টটা ছিল 25। আমরা 25 থেকে আমাদের এর মানটা হচ্ছে 35 যদি বাদ দেই, আর সেটাকে যদি আমি শ্রেণী ব্যবধান 10 দিয়ে ভাগ করি, তাহলে দেখো তো 25 থেকে 35 বিয়োগ করলে হবে -10। -10। আর -10 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু হবে -1, তাই না? জি স্যার। তাহলে আমার পরের সংখ্যাটা হবে -1, লিখে দিই। পরের সংখ্যাটা হবে -1। আর তুমি খেয়াল করে দেখো, যেহেতু এই প্রত্যেকটা মিড পয়েন্টের মধ্যে ব্যবধান হচ্ছে 10, তাহলে এখানে ডি এর মানটা কিন্তু সবার ক্ষেত্রে 1 করে কমবে, কারণ আমাদের শ্রেণী ব্যবধানটাও 10 আর মিড পয়েন্টের মধ্যে ব্যবধানটাও 10। তাহলে 10 কে 10 দিয়ে ভাগ করলে কিন্তু 1 হয়। তাহলে আমাদের সংখ্যাটাও কিন্তু আস্তে আস্তে 1 করে বাড়তে থাকবে। প্রথমটা -2, তারপরটা -1, তাহলে এর পরেরটা হবে 0, তারপরেরটা হবে 1, তারপরেরটা হবে 2, তারপরেরটা হবে 3। বুঝছো তুমি? 1 করে বাড়বে। জি স্যার। তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো যে আমাদের ডি এর মানটা এরকম ভাবে 1 করেই বাড়বে। ক্যালকুলেশন করে তুমি দেখতে পারো। তো সেই জন্য আমরা জি একটা স্যার। এই জন্য আমরা ক্যালকুলেশন, যদি আমরা একটা ডি এর মান বের করতে পারি, তাহলে এরপরে বাকিগুলো বের করতে হবে না, বাকিগুলো তুমি 1 করে বাড়াই দিতে পারো সকল ক্ষেত্রে। বুঝতে পেরেছো? জি স্যার। এরপর আমরা আরেকটা ঘর টানবো, সেটা হলো এফডি। এবার আমরা ডি এবং এফ গুণ করে দেবো। এই হলো এফ, এটা হলো এফ, এটা হলো এফ, আর এটা হলো ডি। এই দুইটাকে আমরা গুণ করে দেবো, এই দুটোকে গুণ করবো। তাহলে চলো যদি এফ আর ডি গুণ করি, তাহলে প্রথমটা কি কত হয়? -5 দুগুণী 10। তাহলে প্রথমটা হয় -10, তারপরটা হয় -10 নাকি? এরপরেরটা হবে 0, তারপরেরটা হবে
12, তারপরটা হবে 16, আর তারপরটা হবে 6। আর আমরা সবার শেষে একটা কাজ করব, এই এফডি কে আমরা গুণ করে যোগ করে দেব। যদি এফডি কে আমরা যোগ করে দেই তাহলে এই যোগফলটাকে আমরা বলবো সামেশন এফডি, এটাকে আমরা বলবো সামেশন এফডি। আর সামেশন এফডি এর মানটা কত আসে দেখো তো। চোদ্দ। তাহলে আমাদের সামেশন এফডি এর মানটা আসে 14। আমরা আমাদের টেবিলের মধ্যে কাজটা এইভাবে করলাম, টেবিলের মধ্যে আমরা আমাদের কাজটা এইভাবে করে নিলাম। দেখো এবার আমরা এই গ্যাপটা এখানে থাকো, আমি সূত্রটাকে এখানে লিখে নিই। উই নো এটা হবে তাহলে আমাদের 3 নাম্বার সূত্র, এটা তাহলে আমাদের হবে 3 নাম্বার সূত্র। দেখো এবার আমি 3 নাম্বার সূত্র লিখলাম, ওই এক্স এর উপরে বাদ দিও। উই নো এক্স বার সমান সমান এক্স বার সমান সমান a প্লাস সামেশন এফডি ডিভাইডেড বাই n, আর এখানে ইনটু সি। আর এইটা শুধুমাত্র গ্রুপ ডাটার জন্য। গ্রুপ ডাটার জন্য, আর গ্রুপ ডাটায় সবসময় ফ্রিকোয়েন্সি থাকে। এটা গ্রুপ ডাটার জন্য, আর গ্রুপ ডাটায় সবসময় ফ্রিকোয়েন্সি থাকে। তাহলে এই যে দেখো আমরা একটা সূত্র লিখেছি, দেখেছো? তার মানে গ্রুপ ডাটার ক্ষেত্রে গড় বের করতে হবে। 3টা সূত্র হলো, এই একটা আর এই একটা, দেখছো? তাহলে গড় বের করার জন্য আমরা 3টা সূত্র শিখলাম, এবং 3টা সূত্র হচ্ছে 3টা আলাদা আলাদা সিচুয়েশনে। যদি ডাটাটা গ্রুপ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা গড় বের করার জন্য a প্লাস সামেশন এফডি ডিভাইডেড বাই n ইনটু সি, আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা গড় বের করব। আর আমি আর ছোট করে এই ছক একটা টানছি, এখানে সেটাকে টেনে নিয়ে আসি কাছে। আমি পাশে নিয়ে আসলাম যাতে আমি এখানে কথাবার্তাগুলো লিখে আমি অঙ্কটা এখানে দেখাতে পারি। এখানে আমরা লিখে দিলাম here a সমান সমান assume mean, আর এই assume meanটাকে আমরা কত ধরেছিলাম? এই assume meanটাকে আমরা ধরেছিলাম 35। এরপর সামেশন এফডি, দেখো সামেশন এফডি এর মানটা আমরা কত ধরেছিলাম? ওই যে 14 বের করেছি, 14 বের করেছি। n মানে হচ্ছে নাম্বার অফ ডাটা, আর আমাদের নাম্বার অফ ডাটা হচ্ছে এবার একটু যোগ দাও তো। এই যে এটা হচ্ছে নাম্বার অফ ডাটা, এটাকে আমরা n বলি, মোট যোগফল। এর আগে একবার করেছিলাম, কত হয়? 55। 55। তাহলে নাম্বার অফ ডাটা হচ্ছে 55, তাহলে n এর মানটা হচ্ছে 55, আর c সমান সমান ক্লাস ইন্টারভ্যাল।
সি সমান ক্লাস ইন্টারভাল, আমাদের ক্লাস ইন্টারভালটা হচ্ছে 10, তাই না? আমরা যে তথ্যগুলো লিখেছি, যে সূত্রটা লিখেছি, সেই সূত্রের মধ্যে আমাদের যে ইয়েগুলো লিখছি সেগুলোর ব্যাখ্যাটা আমরা এইভাবে দিয়ে দিলাম সাইডে। তাহলে এ সমান অ্যাজিউম মিন 35, এর সামেশন এফডি 14, এন সমান নাম্বার অফ ডাটা সেটা 55, আর সি সমান ক্লাস ইন্টারভাল 10 হয়েছে। আচ্ছা, তাহলে চলো এবার আমরা আমাদের ডাটাগুলো সব লেখা শেষ, এবার আমরা সূত্র অনুযায়ী অ্যানসারটা জবাব দিই। এখানে খালি আমি এক্স লিখছি, তোমরা কিন্তু এটা, তুমি কিন্তু এটার উপরে এক্স বার দিয়ে নিও। আমরা এই বার দিয়ে দেব। হ্যাঁ, তাহলে এবার দেখো আমি এখানে মান বসাই দিচ্ছি। এক্স বার সমান এর মানটা হচ্ছে 35, সামেশন এফডি এর মানটা হচ্ছে 14, আমাদের এন এর মানটা হচ্ছে 55, আমাদের সি এর মানটা হচ্ছে 10। এর পরের লাইনে 35 প্লাস, তুমি এখন 14 কে 10 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 140, 14 কে 10 দিয়ে গুণ করলে হবে 140, উপরে হবে 140 আর ভাগ হলো 55। তাহলে এর পরের লাইনে 35 প্লাস, দেখো তো 140 কে 55 দিয়ে ভাগ করলে কত হয়? 2.54। 2.54। এখানে কি স্যার পয়েন্ট হবে 5টা নেব না 2টাই? না না, 2 ঘর। এখন তো আমি এটা ক্যালকুলেট রেজাল্ট লিখতেছি, ক্যালকুলেশনের মধ্যে তো আর এটা অন্য সময় 5টা নেবো, কিন্তু এখন তুমি অ্যান্সার লিখতেছি। এখন আর এখানে ক্যালকুলেশনে কোনো দশমিকটা কাজে আসবে না। এবার যদি যোগ করতে অ্যান্সার হয়ে যাবে 37.54। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হাসান মাহমুদ, তুমি কি গড় বের করার এই ক্যালকুলেশনটা এই